আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মব মব সন্ত্রাস পুরোপুরি দমনের ব্যাপারে আমরা আশাবাদী হয়েছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাউদির আহমেদ তিনি বারবার বলেছেন যে আর মবের রাজত্ব আর এই দেশে চলবে না। আমরা বারবারই আশান্বিত হয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এই পদক্ষেপে ঢিল দেখা গেছে। মব হয়নি একেবারেই বিএনপি গভর্নমেন্টের সময়, এটা বলা যাবে না। কিন্তু আমার কাছে একটা ঘটনা, এই বিচ্ছিন্ন ঘটনাটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরেছি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে মবের রাজা কারা, মব সম্রাট কারা? বাংলাদেশে মব সম্রাট চোখ বন্ধ করে 24-এ গণ আন্দোলনে যে ছাত্ররা মাঠে নেমেছিল, তার থেকে যে ছাত্ররা মাঠে রয়ে গেছে ধান্দা ফান্দা করার জন্য, রাজনীতি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, বা মোটা দাগে যদি বলি ওই জুলাই প্ল্যাটফর্ম, ইনকালাব মঞ্চ, এনসিপি করার জন্য, ছাত্র জনতা, তৌহিদি জনতা নামে এই গ্রুপটাই সবচেয়ে বেশি মব করেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এরা কিছুটা ধাক্কা খেয়েছিল। কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে এরা কি এসিড টেস্ট করছে, যে দেখি আমরা মবটা আবার করতে পারি কিনা। একটা ছোট্ট ঘটনার দিকে আপনাদেরকে নজর দিই এবং এই ঘটনাটা মব কিনা আপনারা বিচার করবেন। তবে মব করার একটা প্র্যাকটিস, এটা কি নিঃসন্দেহে বলা যায় না? দেখেন, বঙ্গবন্ধুর সে হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একজন ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ করতেন, নৌকা মার্কা নিয়ে তিনি আওয়ামী লীগে ইলেকশন করেছিলেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিয়ন সরকার আসলো, আসার পরে স্বাভাবিকভাবে তার চেয়ারম্যানই বাতিল করে সেখানে হচ্ছে প্রশাসক বসানো হয়েছে। সেই ভদ্রলোক ভালোই সিস্টেম জানেন। তিনি আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান, কিন্তু তিনি পোল্টি দিয়ে বিএনপিতে জয়েন করেছেন এবং বিএনপিতে জয়েন করার পরে আবার জেলা প্রশাসন সার্কুলার দিয়ে ওই ইউনিয়ন চেয়ারম্যানকে আবার ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন তিনি বিএনপি নেতা, স্বাভাবিকভাবে তিনি চেয়ারম্যানই করবেন। গেছেন গঙ্গাচড়ে ইউনোর অফিসে, সেখানে মিটিং করতে। এই মিটিংয়ে গেছেন আর সেইখানে এনসিপির, আমি ছবিতে যা দেখলাম, 4 থেকে 5 জন ছেলে, তারা মোটামুটি ইউনো অফিস 4টা ঘন্টা ঘেরাও করে রেখেছে। সেই লোককে বের হতে দিবে না। কি অভিযোগ? এই লোক ফেসিবাদ ছিল, আওয়ামী লীগের ছিল, ফলে তারে আবার গ্রেফতার করতে হবে। উনি কিন্তু গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, জেল খেটে বের হয়ে পরে উনি বিএনপিতে জয়েন করেছেন। তাকে আবার গ্রেফতার করতে হবে, তাকে চেয়ারম্যানি থেকে বাতিল করতে হবে এবং হুলস্থুল কাণ্ড ইউনো অফিসে। যদিও ওই চেয়ারম্যান বলছে যে বাংলাদেশে সকলের নাগরিক অধিকার, তিনি যে কেউ যে কোনো মানুষ এক দল থেকে আরেক দলে যেতে পারেন। কিন্তু আমার কথা হলো, এনসিপি কে এই দায়িত্ব কে দিয়েছে? এবং ইউনিয়ন অফিসে গিয়ে একজন, উপজেলা অফিসে গিয়ে একজন ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানকে অবরুদ্ধ করা, এটা কি আবার মবের একটা ট্রায়াল না? যে নতুন করে আবার আমরা মব শুরু করতে পারি কিনা দেখি। এবার শুরু করলাম এই ইউনিয়ন চেয়ারম্যানকে দিয়ে, আগামী 2 দিন 4 দিন পরে উপজেলা চেয়ারম্যানকে ধরবো, তারপরে আরো বিভিন্ন জনকে ধরবো, আজকে আওয়ামী লীগকে ধরতেছি, কালকে বিএনপি কে ধরবো। এই মবের নেশা, এটা অনেকটা রক্তক্ষেকো বাঘের মতন। এদেরকে এই মবের নেশায় পেয়ে বসছে, কারণ ডক্টর ইউনূস আমলটা মব ছাড়া আর কিন্তু কোনো কিছু এদের কোনো শক্তি ছিল না। সুতরাং ওই শক্তি হারিয়ে পড়ে এখন আবার আস্তে আস্তে বিএনপি গভর্নমেন্টের দিন যাচ্ছে, আর আবার এই মবের প্র্যাকটিস কি আমাদের সামনে নতুন করে দেখা দিচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন। গত 8 এপ্রিল দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠকে এই প্রত্যর্পণ চাওয়া হয় বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। আবার তার ঠিক একদিন পরেই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকার আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করেছে বিএনপি। গত বছর ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন ভারত ছিল প্রথম দেশ যারা বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছিল। প্রশ্ন হলো, ইরান যুদ্ধের এই সময়ে ভারত থেকে বাংলাদেশ ডিজেল চাইছে, রাশিয়া থেকে তেল এনে ভারতে পরিশোধন করতে চাইছে,
ভারতে সার সংকট আছে জানা সত্ত্বেও ভারতের কাছে সার চাইছে, ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আর্জি জানাচ্ছে, গঙ্গা আর তিস্তার জল চাইছে, আবার ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির সাথে সুসম্পর্ক করতে চাইছে বাংলাদেশের সরকারি দল বিএনপি। বাংলাদেশের এত চাওয়ার বিপরীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু 4 লাইনের একটি কূটনৈতিক বিবৃতি দিয়েছে। বাংলাদেশের তেল, জল, সারের চাহিদার জবাবে ভারত হ্যাঁ বা না কোনোটাই বলছে না। সবচেয়ে বিস্ময়কর হলো শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতেও ভারত সরকার একেবারেই মুখে কুলু পেটেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এই 2 ইস্যুতে ভারত খুব তড়িৎ প্রতিক্রিয়া জানালেও এখন চুপ কেন? আওয়ামী লীগের ভেতরে আলোচনা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছিল আর তাতে ভারতেরও সায় ছিল। তা সত্ত্বেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুতে এখন ভারতের কোনো প্রতিক্রিয়া নেই কেন, সেই প্রশ্ন আছে দলটির মধ্যে। অবশ্য ভারতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হওয়া একাধিক বিশ্লেষণের ভাষ্য অনুযায়ী ভারতের এই চুপ থাকাটা সাময়িক ও কৌশল এবং তার কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। মে মাসের প্রথম দিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ওই অনুঘটকের ফাড়াটা কেটে গেলে মুখ খুলতে পারে ভারত। অবশ্য তার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সূচি যদি চূড়ান্ত হয়, তাহলে সেখানেই হবে 2 ইস্যুতে আলোচনা। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধিত আইন গত 9 এপ্রিল। কোন দেশের স্বাধীনতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ঘটনা এটি বিশ্বে দ্বিতীয়। 6 দশক আগে এমন ঘটনা ঘটেছিল আফ্রিকার দেশ ঘানায়। ব্রিটিশ উপনিবেশ থেকে 1957 সালে ঘানা স্বাধীনতা পেয়েছিল। উপনিবেশিক শাসন শোষণ থেকে স্বাধীন হতে আফ্রিকার জাতীয়তাবাদী নেতা ডক্টর কায়াম নক্রুমা গঠন করেছিলেন কনভেনশন পিপলস পার্টি নামের একটি রাজনৈতিক দল। সেই দলটি ঘানার স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে দেশটির স্বাধীনতায় ভূমিকা রাখা এই কনভেনশন পিপলস পার্টিকে কয়েক বছর পরেই নিষিদ্ধ করা হয়। বাংলাদেশেও একইভাবে স্বাধীনতা যুদ্ধে অবিস্মরণীয় অবদান রেখেছিল আওয়ামী লীগ। দলটির কার্যক্রম গত 12 মে নিষিদ্ধ করেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশটি বিএনপি সরকার আইনে রূপ দিয়েছে। ব্যক্তিগত আক্রোশ আর মিত্রদের খুশি করতে ইউনূস এমন সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বিএনপি কেন একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের দায়ভার নিজের কাঁধে নিল, সেটি অনেকের কাছে এখনো পরিষ্কার নয়। নির্বাহী আদেশের দল নিষিদ্ধের এমন প্রক্রিয়া ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হলো ইউনূসের সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন ভারতই প্রথম দেশ যারা এর জন্য উদ্বেগ জানিয়েছিল। কিন্তু বিএনপি যখন অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে ওই নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত রূপ দিল, তখন ভারত সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। আবার বাংলাদেশের পার্লামেন্টে যখন আইনটি পাশ হচ্ছে, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে ছিলেন। আইনটি পাশের একদিন আগেই সেখানে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। একই বিমানে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মরিশাস গিয়েছেন, যাকে বলা হচ্ছে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে লং ডিপ্লোম্যাটিক জার্নি। লক্ষণীয় বিষয় হলো, ইরান যুদ্ধের সময় বিশ্বব্যাপী যখন তেলের সংকট, তখন ভারত বাংলাদেশকে 4 দফায় 22,000 টন ডিজেল দিয়েছে। দিল্লিতে গিয়ে খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এর সাথে বৈঠক করে আরও তেল চেয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্টে বলা হয়েছে, জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতের শোধনের পরিকল্পনা করছে বাংলাদেশ। শুধু তেল নয়, খলিলুর রহমান ভারতের কাছে সারও চেয়েছেন। ভারতের নিজেরই সার সংকট আছে জানা সত্ত্বেও বাংলাদেশ ভারতের কাছে সার চেয়েছে। দৈনিক ইনকিলাবের এক রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের কারণে ভারত চীন থেকে সার আনতে আলোচনা শুরু করেছে। সেখানে বাংলাদেশ চীনের কাছ থেকে সার না চেয়ে ভারতের কাছেই চেয়েছে। তেল সারের বাইরে বাংলাদেশ ভারতের কাছে গঙ্গা পানি চুক্তি নবায়নের কথা জানিয়েছে, চেয়েছে ভারত যেন ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে দেয়। খলিলুর রহমানের সাথে দিল্লি সফরে গিয়েছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সেখানে ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকও করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা। ইউনূসের আমলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকার 2 বার নোট ভার্বাল দিয়েছিল, কিন্তু ভারত সরকার তাতে ইতিবাচক সাড়া দেয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে ভারত বাংলাদেশের ওসমান হাদির খুনের মামলায় অভিযুক্ত দুজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ লম্বা বিবৃতি দিলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 4 লাইনের একটি কূটনৈতিক ও কৌশলী বিবৃতি দিয়েছে। বিবৃতিতে কাদের সাথে বৈঠক হয়েছে সেটি তুলে ধরা হলেও ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার নামগন্ধও নেই। বলা হয়েছে, উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা ও হাদির খুনের মামলায় অভিযুক্তের ফেরত চাওয়া, বাংলাদেশ তেল, সার, জল নিয়ে প্রত্যাশার কথা জানালেও ভারত কেন চুপ বা কূটনৈতিক বিবৃতি দিল? বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করছেন, অথচ ভারত এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী আসছেন, সাক্ষাৎ করছেন, কিন্তু সফরটির স্ট্যাটাস কি সেটি ভারতের দৃষ্টিতে স্পষ্ট নয়। এটিকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরের মর্যাদা দেওয়া হয়নি। বলা হয়েছে এটি একটি ট্রানজিট ভিজিট কিংবা গুডউইল ভিজিট। সে কারণে আসেনি কোনো যৌথ স্টেটমেন্ট বা বিবৃতি। এমনকি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরও ভারত চুপ থেকেছে, যেখানে আওয়ামী লীগের অনেক নেতা ওই মুহূর্তে ভারতে আছেন। প্রশ্ন উঠেছে, ভারতের এই নীরবতার কারণ কি? বিশেষ করে জনশ্রুতি আছে, বাংলাদেশের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে ভোট দিয়েছিল। জামাত এনসিপি জোটকে ঠেকাতে এই কাজে ভারতেরও সমর্থন ছিল বলে অনেকে অভিযোগ করেন। ভারতের কয়েকটি গণমাধ্যম সহ বিবিসি বাংলার খবর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভারতের এই মুহূর্তে নীরবতার পিছনে বড় কারণ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 8 এপ্রিল বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, দিল্লি না ঢাকার রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? খবরটিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচন না মিটলে কিছু হবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বিবিসি বাংলাকে বলেছেন, দিল্লির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলেও পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের পর্ব না মিটলে বাস্তবে তার খুব একটা প্রতিফলন দেখা যাবে না। বাংলা ট্রিবিউনের এক বিশ্লেষণে বলা হয়েছে, খলিলুর রহমানের সফর আর বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে ভারতের এখন রিজার্ভেশন আছে। এই রিজার্ভেশনের কারণ হলো পশ্চিমবঙ্গের নির্বাচন। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাংলাদেশের উপর কি প্রভাব আছে যার কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে ভারত আগের মতো প্রতিক্রিয়া জানাচ্ছে না? ভারতের যে রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ সবচেয়ে বেশি, সেটি হলো পশ্চিমবঙ্গ। বিশ্লেষকরা মনে করেন, ওই রাজ্যের যে কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনই বাংলাদেশকে প্রভাবিত করে। এই কারণে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাংলাদেশের জন্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও সীমান্ত সম্পর্ক এত ঘনিষ্ঠ যে কলকাতার রাজনৈতিক ঢেউ সহজেই ঢাকার কূটনীতি, সীমান্ত বাণিজ্য, পানি বন্টন, এমনকি জনমত পর্যন্ত এসে লাগে। তাই পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গ কেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গতিতে এবং আলোচনার অগ্রাধিকারে। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে 4 মে। রাজ্যের 294টি আসনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারীর বিজেপি। পশ্চিমবঙ্গের মসনদে কে বসবেন তার উপর নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু। নির্ভর করছে দুই দেশের জাতীয় নিরাপত্তা এবং কোটি টাকার সীমান্ত বাণিজ্য। নির্ভর করছে তিস্তা ও গঙ্গার পানি বন্টনের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কেবল ঢাকা ও দিল্লির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ বেজিং পর্যন্ত গিয়ে পৌঁছাবে। কারণ 2011 সাল থেকে তিস্তা চুক্তি মমতা ব্যানার্জির আপত্তির কারণে হিমঘরে পড়ে আছে। সিকিমের জলবিদ্যুৎ প্রকল্প এবং উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থের কথা বলে তিনি বাংলাদেশকে পানি দিতে নারাজ। তৃণমূল আবার ক্ষমতা এলে তিস্তা চুক্তির জট খোলার সম্ভাবনা শূন্যের কাছাকাছি।
ন্যাশনাল হেরাল্ডের এক বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতার থেকে পানি বন্টন আটকে দিলে বাংলাদেশ আরো বেশি করে চীনের দিকে ঝুঁকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যদি চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরে, ঢাকার জন্য এক মিশ্র পরিস্থিতি তৈরি হবে। তৃণমূলের প্রচারণার প্রধান অস্ত্র হলো বাঙালি অস্মিতা বা বাঙালি আবেগ। তাই হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল বিজেপিকে উত্তর ভারতীয় বহিরাগত দল হিসেবে তকমা দিচ্ছে। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির কাছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আদ্যপ্রান্ত জাতীয় নিরাপত্তা ইস্যু। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে লাখ লাখ অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে। তাই হিন্দু পত্রিকার প্রকাশিত খবর অনুযায়ী বিজেপি নেতারা কড়া প্রতিশ্রুতি দিয়েছেন, তারা ক্ষমতায় এলে একটি শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি গ্রিড তৈরি করবেন। রাজ্যে এনআরসি এবং সিএ কার্যকর করার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্লেষকরা মনে করেন, এই নির্বাচনের সঙ্গে ঢাকা দিল্লির সম্পর্কের নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্য জড়িত। পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশকে ঘিরে যে ধরনের বক্তব্য ব্যবহার করা হয়, তা শুধু রাজ্য রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা জাতীয় পর্যায়ে পৌঁছে যায় এবং অনেক সময় দুই দেশের সম্পর্কের আবহ বদলে দেয়। বিশেষ করে অনুপ্রবেশ, ধর্মীয় মেরুকরণ এবং পরিচয়বাদী রাজনীতির ভাষা ভারতীয় সমাজে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। বিগত কয়েক বছর এটাই হয়ে আসছে। পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশের আশেপাশের রাজ্যগুলোতে যেখানে মুসলমান রয়েছে, সেখানেই তাদের হরে দরে বাংলাদেশি বলে তকমা দেওয়ার উদাহরণ বিশাল। এর প্রভাব পড়ে কূটনীতির শীর্ষস্তরেও। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি প্রবলভাবে জিততে চায় এবং ওই রাজ্যটিকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়াটা তাদের প্রচারের একটি বড় রাজনৈতিক হাতিয়ার, তাই ভারতের শাসক দল তাদের উগ্র বাংলাদেশ বিরোধী রাজনৈতিক ন্যারেটিভে এখনই কোনো দৃশ্যমান পরিবর্তন আনবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের পর ভোট গণনা 4 মে। সে পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ এবং দেশটির কোনো ইস্যুতেই এই মুহূর্তে উচ্চবাচ্য করতে চায় না। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছোট্ট বিবৃতিতে একটি তথ্য আছে। সেখানে বলা হয়েছে, ফলোয়ান অফিসিয়াল বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হবে। দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর লং ডিপ্লোম্যাটিক জার্নির আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে। সেটি অবশ্যই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর। এই সম্ভাব্য সফর নিয়ে অবশ্য বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। সরকার প্রেস উইং থেকে জানানো হয়, তারেক রহমানের বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। সূত্রগুলো বলছে, যদি শেষ পর্যন্ত এই সফর চূড়ান্ত হয়, তবে সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার টেবিলে শেখ হাসিনা, বিশেষ করে আওয়ামী লীগ ইস্যুটি যে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের দীর্ঘদিনের ভারত ঘনিষ্ঠ ইমেজের বিপরীতে এখন কি বিএনপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ার পথে হাঁটছে? আর যদি তাই হয়, তাহলে তারেক রহমান কি রাজনৈতিকভাবে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন, নাকি ঝুঁকিপূর্ণ এক খেলা শুরু করেছেন? এই আলোচনা করতে গেলে শুরুতে সম্পর্ককে বেশি করে ব্যাখ্যা করা হয় ঐতিহাসিক ঘনিষ্ঠতা, স্বাধীনতা যুদ্ধের একটা স্মৃতি এবং এইগুলো নিয়েই করা হয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার করতে হবে, আমরা এখানে গুজব নয়, যতটা সম্ভব যাচাইযোগ্য তথ্য, রাজনৈতিক বাস্তবতা এবং তার উপর দাঁড়িয়ে করা যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ, এই তিনটে জিনিসকে আমরা আলাদা করে দেখব। কারণ বাংলাদেশে ভারত প্রসঙ্গ কখনোই শুধু পররাষ্ট্র নীতি নয়, এটা আবেগ, পরিচয়, ক্ষমতা, নির্বাচন, এমনকি দলীয় নৈতিকতার সঙ্গেও জড়িয়ে থাকে। প্রথম প্রশ্ন, আওয়ামী লীগ আর ভারতের কংগ্রেস, তাদের সম্পর্কটা আসলে কী ছিল? সাধারণভাবে আমাদের রাজনৈতিক আলাপচারিতায় বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের একটা দলীয় মেলবন্ধন ছিল। কিন্তু প্রকাশ্য তথ্যের ভিত্তিতে দেখলে বিষয়টা অন্যরকম লাগে। আওয়ামী লীগ কংগ্রেসের যে সম্পর্ককে বেশি করে ব্যাখ্যা করা হয় ঐতিহাসিক ঘনিষ্ঠতা, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, নেতৃত্ব স্তরের অর্থাৎ শেখ মুজিব
এবং ইন্দিরা গান্ধীর মধ্যে যে আস্থা পারস্পরিক, এবং পরবর্তীকালে আবার বিভিন্ন কংগ্রেস সরকার তাদের সাথে যে শেখ হাসিনার যে আস্থা স্তর সেইটা বলা হয়। এছাড়া রাষ্ট্রীয় যে বোঝাপড়ার ধারাবাহিকতা হিসেবে এই সম্পর্ককে দেখা হয় প্রকাশ্য কাঠামোবদ্ধ ধারাবাহিকতা হিসেবে এর প্রকাশ। আনুষ্ঠানিক পার্টি টু পার্টি জোটের স্পষ্ট কোনো প্রমাণ সামনে নেই। অর্থাৎ আওয়ামী লীগ ও কংগ্রেসের সম্পর্ক ছিল, কিন্তু সেটা দুই দলের মধ্যে দলীয় চ্যানেল না হয়ে বেশি ছিল রাজনৈতিক বিশ্বাস, নেতৃত্বের যোগাযোগ এবং দুই রাষ্ট্রের কৌশলগত বোঝাপড়ার জায়গা। এই জায়গা থেকেই আমাদের আলোচ্য প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি বিএনপি এখন সরাসরি বিজেপির সঙ্গে দলীয় সম্পর্কের পথ খোলে, তাহলে সেটা আগের চেয়ে ভিন্ন এবং অনেক দিক দিয়ে বেশি স্পষ্ট একটি পদক্ষেপ, যা ভারতের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এতকাল ছিল না। এখন আসি সাম্প্রতিক ঘটনায়। যে তথ্যটি এখন সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো তারেক রহমানের পক্ষ থেকে, মানে তারেক রহমান তার দলের সভাপতি হিসেবে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং বিএনপির হুমায়ুন কবির সেটি পৌঁছে দিয়েছেন নীতিন নবীন, ভারতের যে প্রধান বিজেপির, তার কাছে। শুধু বাংলাদেশি সংবাদ মাধ্যম নয়, বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান যিনি বিজয় চৌথাই ওয়াল, তিনি তার প্রকাশ্য পোস্টে এই যোগাযোগের কথা নিশ্চিত করেছেন, বলেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি রাষ্ট্রীয় কূটনীতির ভাষা নয়, এটি দলীয় যোগাযোগের ভাষা। মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্কের বাইরে পার্টি টু পার্টি সম্পর্কের একটি আলাদা রাস্তা খোলার চেষ্টা। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর ইতিহাসে এই ধরনের প্রকাশ্য পার্টি টু পার্টি যোগাযোগ এর আগে দেখা যায়নি বলেই ঘটনাটি আলাদা গুরুত্ব পাচ্ছে। একমাত্র কিছুটা হচ্ছে জামাতের সঙ্গে পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটা সম্পর্কের কথা, কিন্তু মনে রাখতে হবে জামাত যেমন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল নয়, তেমনি জামায়াতে ইসলামী পাকিস্তানেও সেখানকার কোনো প্রধান রাজনৈতিক দল নয়। তবে পাকিস্তানের রাজনীতিতে জামাতের অবস্থান মোটেই গুরুত্বপূর্ণ নয়, আর বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে জামায়াতের অবস্থান গুরুত্বপূর্ণ হয়তো হয়েছে। আজ যদি একই বিএনপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে, তাহলে বিরোধীরা বলতেই পারে এটা কি নীতির পরিবর্তন, না কি শুধু ক্ষমতায় টিকে থাকার অঙ্ক। এখানেই তারেক রহমানের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি যদি এই সম্পর্ককে এমনভাবে উপস্থাপন করতে পারেন যে এটি বাংলাদেশের স্বার্থে সমমর্যাদার ভিত্তিতে বাস্তব সমস্যার সমাধানের জন্য, তাহলে মানুষ এটিকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে দেখতেও পারে। কিন্তু যদি জনমনে এমন ধারণা তৈরি হয় যে তিনি শুধু দিল্লির কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যেই এই সম্পর্ক তৈরি করছেন, তাহলে এই ব্যবস্থায় যেটা করলেন সেটা তার জন্যে বুমেরাং হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিজেপির ইমেজ। বাংলাদেশে ভারতের সঙ্গে কাজ করা আর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, এই দুটোকে মানুষ এক জিনিস হিসেবে দেখে না। কারণ বিজেপির সঙ্গে হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগ এবং সংখ্যালঘু প্রসঙ্গের তীব্র প্রচার রয়েছে, যা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে একটি অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি করে। যদিও একটু তলিয়ে দেখলে দেখা যাবে বিজেপি নিঃসন্দেহে হিন্দুত্ববাদী দল, কিন্তু সেই হিন্দুত্ববাদ যদি মুসলিমদের ভয়ের কারণ না হয়, যদি মুসলিমদের কোনো অসুবিধার সৃষ্টি না করে, তাহলে কার কি ক্ষতি?
ভারতের জাতীয় কংগ্রেস দল নিজেকে ধর্মনিরপেক্ষ বলে, কিন্তু বাস্তবতা হলো কংগ্রেসের রাজনীতি মুসলিম তোষণের রাজনীতি। বিজেপির রাজনীতি তা নয়। বিজেপির রাজনীতির প্রথম কথাই হলো জাস্টিস ফর অল, অ্যাপিজমেন্ট টু নান, মানে কাউকে তোষণ করা নয়, ভোটের জন্য তোষণ করা নয়, সবাইকে সমভাবে দেখা। কেন্দ্রে বিজেপির 15 বছরের শাসনে মুসলিম দমন পীড়নের একটাও অভিযোগ নেই। কংগ্রেস আমলে যখন বিজেপির জন্ম হয়নি, ভারতের সব প্রদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হতো, আজ হয় না। বিজেপি হিন্দুত্ববাদী দল হয়ে যদি মুসলিমদের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে পারে, যদি সংবিধানগত অধিকার দিতে পারে, তবে একটি ইসলামী আদর্শের দল হয়ে বিএনপিও চাইলে বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে কেন পারবে না? পারতেই পারে। বিজেপি বিএনপির দলীয় মেলবন্ধন হলে এই সম্ভাবনাটা কিন্তু সত্যি হয়ে উঠতে পারে। তবু অপপ্রচারের তো একটা জোর থাকে। তারেক রহমানের যে কোনো বিজেপি সংযোগকে বিরোধীরা শুধু কূটনীতি হিসেবে নয়, আদর্শগত প্রশ্ন হিসেবেও তুলতে চাইবে। বিএনপিকে তার জন্যে জনসংযোগ যাত্রা ও প্রচারের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। এই বোঝাবার কাজটা কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি। এখন অনেকেই বলছেন তারেক রহমান নতুন পথে হাঁটছেন। এই কথার মধ্যে সত্যি অবশ্যই আছে, কারণ আগে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো বটে, কিন্তু এখনকার মতো এত স্পষ্টভাবে ভারতের ক্ষমতাসীন দলের সঙ্গে দলীয় লাইনে যোগাযোগের ঘটনা প্রকাশ্যে আসেনি। তাই এটাকে নতুন বলা যায়, কিন্তু সেটা কেবল এই অর্থে যে সম্পর্কের চেষ্টাটা এবার বেশি দেখা যাচ্ছে, বেশি সরাসরি আসছে এবং বেশি রাজনৈতিকভাবে এটা পড়া যাচ্ছে। তবে এখানেই আরেকটা সাবধানতা দরকার। নতুন পথে হাঁটা মানেই যে আত্মসমর্পণ তা নয়, আবার এটাও না যে এটা সম্পূর্ণ নিরীহ, স্বাভাবিক, ঝুঁকিহীন পদক্ষেপ, তা নয়। রাজনীতিতে কোনো বড় মোড়ই এত সরল নয়। তারেক রহমান হয়তো বুঝেছেন ভারতকে অস্বীকার করে বাংলাদেশের ক্ষমতার অঙ্ক করা কঠিন, কিন্তু একই সঙ্গে তাকে বুঝতে হবে ভারত সম্পর্কে অতিরিক্ত নরম মনোভাব দেখালে তার নিজস্ব জনভিত্তির একাংশ অস্বস্তিতে পড়বে। ফলে তাকে কিন্তু ব্যালেন্সিং করে চলতে হবে। গত বছর তারেক রহমানের দেশে ফেরা এবং পরে ক্ষমতায় আসার পেছনে কি ভারতের বড় ভূমিকা ছিল? এখানে এটা কিন্তু বাজারে প্রচুর চলছে এই কথা। এখানে সবচেয়ে সতর্ক উত্তরটি হবে ভারত নিশ্চয়ই একটি সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল, কিন্তু একমাত্র ফ্যাক্টর ছিল এমন দাবি যাচাইযোগ্যভাবে প্রমাণিত নয়। আমি তাই সেটা বলবো না। যদিও আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ নির্বাচনের ফল ঘোষণার পর ভারতের এনএসএ অজিত ডোভালকে ফোনে বলেছেন, দিস টাইম ইউ হ্যাভ ওয়ান, কনগ্র্যাটস, মানে এই সময় এবার আপনি জিতেছেন, মানে ভোটে, বাংলাদেশের ভোটে। বেশি ব্যাখ্যায় গেলাম না, বুঝে নিন। ভারতের অবস্থানে পরিবর্তন, তারেক রহমানকে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দেখা এবং বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করার আগ্রহ, এসব বিষয় তারেক রহমানের জন্য ভারত বিষয়ক ভাবনাকে সহায়ক করেছে বলা যায়। কিন্তু এটাও সত্যি, কোনো একটি বিদেশি শক্তি এককভাবে কাউকে দেশে ফেরায় না বা ক্ষমতায় বসায় না। এমন সরলীকরণ সাধারণত রাজনৈতিক বাস্তবতাকে বিকৃত করে। তারেক রহমানের প্রত্যাবর্তন উত্থানের পেছনে দেশের অভ্যন্তরীণ সংকট, আওয়ামী লীগের তাদের মাঠ থেকে তাদের অনুপস্থিতি, সাংগঠনিক বাস্তবতা, বিরোধী রাজনীতির পুনর্গঠন এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন হিসাব সব কিছু মিলেমিশে কাজ করেছে। তাই ভারত ভূমিকা রেখেছে বলা এক কথা,
আর ভারতই তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে, এটা বলা সম্পূর্ণ অন্য কথা। আমার মতে সবচেয়ে যুক্তিসঙ্গত অবস্থান হলো এটাই যে ভারত আওয়ামী লীগের ওপর একচেটিয়া নির্ভরতা কমিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে বিএনপির সঙ্গে গভীরতর যোগাযোগে আগ্রহী হয়েছে। বিএনপিও বুঝেছে শুধু ভারত বিরোধী আবেগের ওপর ভর করে ক্ষমতার রাজনীতি করা যাবে না, প্রয়োজনে সম্পর্কে নতুন ফর্মুলা খুঁজতে হবে। আর এই দুই বাস্তবতার মিলনেই আজকের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমীকরণ টেকসই হবে কি? সেখানেই আসল পরীক্ষা। একটি চিঠি, একটি বৈঠক বা একটি সৌজন্য বার্তা কখনোই দীর্ঘমেয়াদী রাজনৈতিক মেলবন্ধনের সমান নয়। টেকসই সম্পর্ক তৈরি হতে হলে দরকার হবে আস্থা, ধারাবাহিকতা, সংখ্যালঘু নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা। এর সঙ্গে অবশ্যই আছে উস্কানিমূলক ভাষা কমানো এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের জনগণকে বোঝানো যে এই সম্পর্ক তাদের মর্যাদা হানি করছে না, তাদের অসম্মান করছে না। ভারত তাদের দাদা নয়, ভারত তাদের প্রভুও নয়। দুই দেশের সম্পর্ক ভাইয়ের মতো, বন্ধুর মতো, সুপ্রতিবেশীর মতো। এই জায়গায় আওয়ামী লীগেরও একটি রাজনৈতিক ব্যর্থতা আছে, যে কথা একটু আগে বলছিলাম। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও তারা দেশের বড় একটি অংশের ভারতের বিষয়ে সংশয়, ভারতের প্রতি ক্রোধ বা অসন্তোষ কিংবা ভারত বিরোধী মনোভাব তারা দূর করতে পারেনি। অন্তত জনমানসে সে কাজ সফল হয়নি। বরং অনেক সময় ভারত ঘনিষ্ঠতার ভাবমূর্তি আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে, সত্যি না হলেও। এই ফাঁকটাই এখন বিএনপি অন্যভাবে ব্যবহার করতে চাইতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু মাথা নত করে নয়, তারা পাশাপাশি থেকে, মুখোমুখি থেকে, ভালোবাসার সাথে, এই ভাষায়। কিন্তু এখানেও ফাঁদ আছে, কারণ এই ভাষা বলা সহজ, প্রমাণ করা কঠিন। জনগণ দেখবে আপনি কি সত্যিই সমান মর্যাদার কথা বলছেন, নাকি শুধু নতুন দরজায় কড়া নাড়ছেন। আপনার ভারত নীতি কি নীতি নির্ভর, নাকি কেবল ক্ষমতা কেন্দ্রিক? আর আপনি কি বাংলাদেশের মানুষকে এই ভারত বিষয়ে এই যে নতুন ভাবনা, সেটা কি বোঝাতে পারছেন যে বিদেশের সঙ্গে সম্পর্ক রাখা আর বিদেশের ওপর ভর করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে? সব মিলিয়ে আমি যেটা বলবো তা হলো, তারেক রহমানের এই পদক্ষেপকে এক কথায় ভুল বললে বাস্তবতা ধরা যাবে না। আবার একে বিশাল কূটনৈতিক বিজয় বললেও বাড়াবাড়ি হবে। এটি আসলে তারেক রহমানের একটি ঝুঁকিপূর্ণ কিন্তু হিসেবি পদক্ষেপ। এখানে সুযোগ আছে, আবার বিপদও আছে। এখানে বাস্তববাদ আছে, আবার ভাবমূর্তির সংকটও আছে। সবচেয়ে পরিমিত ভাষায় বললে, ভারত এখন শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গেও কার্যকর, খোলা ও বেশি বাস্তবমুখী সম্পর্ক রাখতে চাইছে। সেটা বেগম জিয়ার অসুস্থতার সময় থেকে তার মৃত্যু, তার দাফনের সময়, তারেকের নির্বাচনে জয়, সব সময় দেখা গেছে। আর তারেক রহমানও মনে হচ্ছে বুঝতে পেরেছেন, ক্ষমতার নতুন রাজনীতিতে শুধু আবেগ নয়, দরকার কার্যকর যোগাযোগেরও। তবে এই নতুন পথ শেষ পর্যন্ত সাফল্যে যাবে নাকি সন্দেহ ও দ্বিচারিতার অভিযোগে আটকে যাবে, সেটা নির্ভর করবে তারেক রহমান জনগণের সামনে কি ভাষা ব্যবহার করেন, কি শর্তে ভারতের সঙ্গে সম্পর্ক গড়েন এবং কতটা স্বচ্ছতা বজায় রেখে মানুষকে বোঝাতে পারেন। আজকের এপিসোডে আমি তাই একটা কথাই বলে যেতে চাই, বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রশ্ন এখন আর সাদা কালো নয়। এখানে কেউ পুরোপুরি ভারতপন্থী নয়, কেউ পুরোপুরি ভারত বিরোধীও নয়, বরং সবাই এখন নতুন করে হিসেব করছে। আর সেই হিসেবের কেন্দ্রে আজ খুব স্পষ্টভাবেই উঠে এসেছে তারেক রহমান, বিএনপি এবং বিজেপির সঙ্গে সম্ভাব্য নতুন যোগাযোগের রাজনীতি। প্রিয় দর্শক, আপনার কাছে প্রশ্ন রেখে শেষ করছি, এটি কি বাংলাদেশের জন্য বাস্তববাদী নতুন কূটনীতি, নাকি নীতিগত এক বড় মোড়? আর আপনি কি মনে করেন ভারত বিরোধী জনমতের ভেতর দাঁড়িয়ে
এই পথ ধরে বিএনপি কি সফল হতে পারবে তাদের দুদেশের সম্পর্কের উন্নয়নে? কেমন লাগলো আমাদের এই আজকের বিশ্লেষণ? কমেন্ট করে জানান।